এক সালমান এফ রহমানে ক্ষতবিক্ষত এক সময়ের আস্থার প্রতীক আইএফআইসি ব্যাংক, যেখান থেকে ক্ষমতার দাপট দেখিয়ে ভুয়া কোম্পানির নামে তুলে নিয়েছেন 14,500 কোটি টাকা। কেন্দ্রীয় ব্যাংকের বিশেষ প্রতিবেদনে উঠে আসে এমন তথ্য। 2017 থেকে 24 পর্যন্ত এসব টাকা নেওয়া হয় 28টি প্রতিষ্ঠানের নামে, যার বেশিরভাগেরই অস্তিত্ব খুঁজে পায়নি 71 বিজনেস। বিশ্লেষকরা মনে করছেন, গর্হিত এই অপরাধের শাস্তি না হলে আস্থা ফিরবে না ব্যাংক খাতে। আব্দুল জাহের আনাসের বিশেষ রিপোর্ট। 5 দশক আগে সরকারি বেসরকারি অংশীদারিত্বের ভিত্তিতে যাত্রা শুরু করা আইএফআইসি ব্যাংক আস্থার বিচারেও ছিল সামনের সারিতে। কিন্তু গেল 1.5 দশকে আর্থিক খাতে নেমে আসা ভয়াবহ বিপর্যয়ের কবল থেকে বাদ যায়নি এই প্রতিষ্ঠানও, যার মূলে দীর্ঘদিন চেয়ারম্যানের আসন দখল করে রাখা ব্যবসায়ী সালমান এফ রহমান, যিনি সময়ের সাথে সাথে রক্ষক থেকে উঠে যান পুরোদস্তুর বক্ষকের ভূমিকায়। বাংলাদেশ ব্যাংকের করা বিশেষ নিরীক্ষায় বলা হয়, 2017 থেকে 24 পর্যন্ত সময়ে বেনামে প্রতিষ্ঠান বানিয়ে ব্যাংক থেকে লুটে নেন 14,500 কোটি টাকা, যার বেশিরভাগই অস্তিত্বহীন। যেমন নয়াপল্টনের স্কাউট মার্কেটের 2য় তলার এই 209 নম্বর রুমকে দেখানো হয় আসাদ ট্রেডিং অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ঠিকানা হিসাবে, যার নাম ব্যবহার করে নেওয়া হয় 733 কোটি টাকা। অথচ সেই প্রতিষ্ঠানের কোনো অস্তিত্বই নেই এখানে। বড় প্রতিষ্ঠান না, ছোট একটা ব্যবসা করতে দেখছি আমরা। মধ্যবাড্ডার রূপায়ণ মিলেনিয়াম স্কয়ারের ঠিকানা ব্যবহার করে রাজ হাউজিং একই ব্যাংক থেকে তুলে নেন 358 কোটি টাকা। সেখানেও ওই নামে কোনো প্রতিষ্ঠান খুঁজে পায়নি 71 বিজনেস। রাজ হাউজিং নামের কোনো অফিস নাই এখানে। শুধু তাই নয়, কবরস্থান ও নদীর জায়গাকে জামানত হিসেবে দেখিয়ে লুটে নেওয়া হয় এই অর্থ, যাকে গর্হিত অপরাধ বলছেন বিশ্লেষকরা। পারস্পরিক পৃষ্ঠচুলকানি, বেনামি ঋণ, এগুলো তো আইনসম্মত নয়। পৃথিবীর বিভিন্ন দেশে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, আলটিমেট বেনিফিশিয়ারি ওনার ক্লিয়ারেন্স, এগুলাকে ক্রেডিট পলিসির অংশ করে ফেলা হয়েছে। বাংলাদেশ ব্যাংক থেকে অডিটটা পড়ে যায়, ইন্সপেকশনটা পড়ে যায়, সেই ক্ষেত্রে দায়ভারটা বেশি হচ্ছে ঋণদাতা বাণিজ্যিক ব্যাংকের উপরে। কারওয়ান বাজারের হাফিজ ম্যানশনের 2য় তলায় ছিল গ্লোবাল এলপিজি নামে একটি প্রতিষ্ঠান। সেটির নামেও আইএফআইসি ব্যাংক থেকে ঋণ নেওয়া হয় 450 কোটি টাকা। কর্তব্যরত প্রহরী জানান, আগে অল্প পরিসরে কাজকর্ম চললেও উধাও কয়েক বছর ধরে। প্রথম এই অফিসটা নিয়েছে, পরে এই অফিসটা নিয়েছিল, পরে এখন এখানে কোনো অফিসই নাই। কোথায় গেছে তাও আমি জানি না। এলো আইএফআইসি আমার বন্ড। বেক্সিমকোর মালিকানাধীন আলোচিত শ্রীপুর টাউনশিপের নামে বন্ড ছেড়ে বাজার থেকে 1,000 কোটি টাকা তুলে নেন সালমান এফ রহমান। একই প্রতিষ্ঠানের নামে ঋণও নেওয়া হয় 1,026 কোটি টাকা। অথচ কার্যক্রম নেই বাড্ডায় অবস্থিত প্রতিষ্ঠানটির ঠিকানায়। বিশেষ নিরীক্ষা অনুযায়ী 7 বছরে এরকম 28টি অস্তিত্বহীন ভুয়া প্রতিষ্ঠান দেখিয়ে মোট 14,537 কোটি টাকা তুলে নেন সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, যার পুরোটাই এখন দায় হিসাবে পড়েছে ব্যাংকের কাঁধে। কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা থাকে, কেন্দ্রীয় ব্যাংকের মনিটরিং এফেক্টিভ থাকে, আর রাজনৈতিক খুব শক্ত পজিশন থাকে যে কোনো অবস্থাতেই রাজনীতিকে ব্যাংক ব্যবস্থার লুটের জন্য ব্যবহার হতে দেওয়া যাবে না। তাহলে আমি মনে করি যে সেই ধরনের বড় লুটপাট বা ব্যাংক সেন্ট্রাল ব্যাংকের নাকের ডগায় ব্যাংক মালিকরাই ব্যাংকে লুটপাট করবে, সেটা আর সম্ভব হবে না। বেনামি প্রতিষ্ঠানের মাধ্যমে বেক্সিমকো ঋণ নিয়েছে এই সত্য যদি প্রতিষ্ঠিত হয়, তবে ওই সবকটি প্রতিষ্ঠানের ঋণের দায়ভার অবশ্যই বেক্সিমকোর উপর পড়বে। আর যারা যারা এই প্রসেসের সাথে সম্পৃক্ত, তারা সত্যকে গোপন রেখে এই ঋণ সৃষ্টি করতে সহায়তা করলো, ঋণ গ্রহণ করতে সহায়তা করলো, অবশ্যই প্রচলিত আইনে তাদের ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে আইএফআইসি ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ 28,174 কোটি টাকা, যা মোট ঋণের 63.36%। আব্দুল জাহের আনাস, 71, ঢাকা। বন্যার অজুহাতে এবার চড়া সবজি ও নিত্যপণ্যের বাজার। অধিকাংশ সবজির কেজিতে বেড়েছে 10 থেকে 30 টাকা পর্যন্ত। সবচেয়ে বেশি বেড়েছে কাঁচামরিচে।
খুচরা বিক্রেতাদের অভিযোগ, অতিবৃষ্টি ও বন্যার প্রভাব পড়েছে বাজারে, ফলে কেজিতে 60 টাকা পর্যন্ত বেড়েছে কাঁচামরিচের দাম। এছাড়া সরবরাহ সংকটের অজুহাতে 20 থেকে 30 টাকা পর্যন্ত কেজিতে বেড়েছে অধিকাংশ মাছের দাম। এছাড়া মৌসুম শুরু হলেও উচ্চ মূল্যে বিক্রি হচ্ছে ইলিশ, তবে ব্রয়লার মুরগির দাম কেজিতে 10 টাকা বাড়লেও স্থিতিশীল রয়েছে মাংসের বাজার। দর্শক, এই মুহূর্তে রাজধানীর বাজার পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিব আল জাবেদ। রাকিব, একটু জানাবেন, বাজারে তো অস্থিরতা কাটছেই না, আপনার সাথে বাজারে ক্রেতা বিক্রেতাদের কথা হয়েছে কিনা, তারা কি বলছেন এই বিষয়ে? নুসরাত, আমি এই বাজারে এসেছি প্রায় 1 ঘন্টা হয়েছে, কিন্তু ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে এখন পর্যন্ত আমি হাতে গোনা 4 থেকে 5 জন ক্রেতাকে দেখেছি এবং তাদের অধিকাংশ ক্রেতাই যেটি অভিযোগ করছেন যে জিনিসপত্রের এত বেশি দাম, তাদের যে চাহিদাটি রয়েছে সেটি আসলে অর্ধেকও তারা কিন্তু কিনতে পারছেন না। অর্থাৎ যারা আগে একসময় 2 কেজি 1 কেজি কিনতেন, তারা আধা কেজি কিংবা 250 মিলিগ্রাম কিনে কিন্তু তারা এখান থেকে চলে যাচ্ছেন। বিশেষত বন্যার অজুহাতের যেই কথাটা আপনারা এর আগে সংবাদে জানাচ্ছিলেন, সেখানে আমরা আসলে কাঁচা বাজারের যে অবস্থা সেটি জানাচ্ছিলাম। মূলত শাকসবজি এবং পেঁয়াজ কিংবা অন্যান্য যে সমস্ত পণ্যগুলো রয়েছে এগুলোর দাম কিন্তু ক্রমাগত বাড়ছে। কেজিতে 20 থেকে 25 কিংবা 30 টাকা পর্যন্ত কিছু কিছু সবজির দাম কিন্তু এই মুহূর্তে আপনার তেজগাঁওয়ের কলোনি বাজারে কিন্তু বিক্রি হচ্ছে। এর পাশাপাশি আপনার যে কাঁচামরিচের দাম সেটি কিন্তু কেজিতে 40 থেকে 60 টাকা পর্যন্ত কিন্তু বেড়ে গেছে, যার ফলে সাধারণ খেটে খাওয়া মানুষজন সবচেয়ে বেশি বিপাকে পড়ছেন। অর্থাৎ মূল্যস্ফীতির যে কাগজে কলমের যে হিসাব সেটি মাসের ব্যবধানে কমলেও এই সমস্ত পণ্যের বেলায় এসে কিন্তু তারা রীতিমতো খাবি খাচ্ছেন। এর ফলে কিন্তু সাধারণ যে চাহিদাটা সেটা কোনোভাবে কিন্তু তারা পূরণ করতে পারছেন না। অন্যদিকে আমিষের যে উৎসগুলো রয়েছে, অর্থাৎ মাছ, মুরগি কিংবা ডিম, সেই উৎসগুলোতে কিন্তু বড় ধরনের কিন্তু এক ধরনের উল্লম্ফন হয়েছে দামের ক্ষেত্রে। অন্যান্য যে মাছগুলো রয়েছে ইলিশ বাদে, সেগুলোতে আপনার কেজিতে আপনার প্রায় 20 থেকে 30 টাকা পর্যন্ত বেড়েছে। সেখানে কিন্তু সরবরাহ সংকটের একটা অজুহাত কিন্তু খুচরা বিক্রেতারা দিচ্ছেন। তারা বলছেন তারা আসলে আড়ত কিংবা পাইকারদের কাছ থেকে যেই দামে কিনে আসেন সেখান থেকে তারা কেজিতে 20 থেকে 30 টাকা করে লাভ করেন, এই কারণে সেখানে এই দামটা বাড়ছে। তবে আশ্চর্য তথ্য হচ্ছে যে ডিমের যে বাজারটা সেখানেও কিন্তু আপনার বড় ধরনের উল্লম্ফন আমরা দেখেছি সপ্তাহ ব্যবধানে। এই মুহূর্তে আপনার কলোনি বাজারে প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে 140 থেকে 45 টাকা করে, যেটি আসলে এক সপ্তাহ আগে 135 এবং 30 টাকা করে বিক্রি করেছেন বলে এখানকার যে সমস্ত খুচরা বিক্রেতারা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন। এবং সামনের দিনগুলোতে যদি এইভাবে চলতে থাকে, বিশেষ করে কাগজে কলমে মূল্যস্ফীতি যদি কমে কিন্তু বাজারে যদি এটির কোনো প্রভাব না পড়ে, খাদ্য মূল্যস্ফীতি যদি বাড়তে থাকে, তাহলে সাধারণ মানুষজন সবচেয়ে বিপাকে পড়বেন বলে এখানকার খুচরা ক্রেতা এবং বিক্রেতারা আমাদেরকে জানিয়েছেন। নুসরাত। রাকিব, আমরা শুনছিলাম, অনেক ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। দর্শক, রাজধানীর বাজার দর নিয়ে জানাতে যুক্ত ছিলেন সহকর্মী রাকিব আল জাবেদ। আগামীতে পোশাক খাতের রপ্তানি প্রবৃদ্ধি 10% নিচে থাকবে। দেশের রপ্তানি আয়ের শীর্ষ খাত নিয়ে এমন পূর্বাভাস দিয়েছেন বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রিজের সভাপতি আনোয়ার উল আলম চৌধুরী পারভেজ। তিনি বলেন, গেল 1 দশকে পোশাক খাতের রপ্তানি $10 বিলিয়ন বাড়লেও বাড়েনি কর্মসংস্থান। আগামীতেও বাড়ার সম্ভাবনা নেই। এমন পরিস্থিতিতে যে কোনো মূল্যে নতুন পণ্য বাজার ও বৈশ্বিক ক্রেতা খুঁজে বের করতে হবে। এক্ষেত্রে হালাল পণ্যে বড় সম্ভাবনা রয়েছে, কিন্তু প্রস্তুতিতে পিছিয়ে রয়েছে বাংলাদেশ। বর্তমানে ইসলামিক ফাউন্ডেশন এবং বিএসটিআই হালাল সনদ প্রদান করছে, কিন্তু বৈশ্বিক ক্রেতাদের কাছে এর গ্রহণযোগ্যতা নেই বললেই চলে। শুধু সনদ নয়, লজিস্টিক্সেরও বড় ঘাটতি রয়েছে। ফলে প্রতি বছর $1 বিলিয়ন নিচে ঘুরপাক খাচ্ছে এই খাতের আয়। অথচ বিশ্ববাজারে হালাল পণ্যের চাহিদা 61%, যেখান থেকে কয়েক বিলিয়ন ডলার আয় করা সম্ভব। দর্শক, রপ্তানি বহুমুখীকরণ ও হালাল পণ্যের সম্ভাবনা নিয়ে সেমিনারের আয়োজন করেছে বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রিজ বিসিআই। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। কিন্তু আমরা যদি ডোমেস্টিক মার্কেটটা দেখি, সভাপতি সাহেব বলেছেন ওনার উদ্বোধনী বক্তৃতায়, এটা প্রায় 125 থেকে 130 বিলিয়ন ইউএস ডলার। এবং বাংলাদেশে কিন্তু আপনার ডোমেস্টিক্যালি 2000-এর মতো হালাল সার্টিফাইড প্রোডাক্ট আছে। কিন্তু আপনি যদি অ্যাকচুয়াল রপ্তানিটা দেখেন, রপ্তানিতে কিন্তু আমরা এখনো $1 বিলিয়ন পৌঁছাইতে পারিনি। আমাদের রপ্তানি এখনো হালাল প্রোডাক্টের $1 বিলিয়ন থেকে কম। তার মানে গ্লোবাল শেয়ারটা কিন্তু আমাদের এখানে বাংলাদেশের মাত্র 0.03 থেকে 0.04%-এর মতো। এবং আপনি যদি প্রোডাক্ট দেখেন, এই 600 থেকে 700 2 মিলিয়নের মধ্যে এটাও কিন্তু 0.03 থেকে 0.04%-এর মতো। কিন্তু আপনি যদি মুসলিম পপুলেশন দেখেন অথবা ইন টার্মস অফ পপুলেশন র্যাঙ্কিং দেখেন, বাংলাদেশের র্যাঙ্কিং হচ্ছে 8th লার্জেস্ট কান্ট্রি ইন টার্মস অফ পপুলেশন। আপনি যদি মুসলিম মেজরিটি দেখেন, সেখানে কিন্তু বাংলাদেশ প্রথম 3টার মধ্যে থাকবে।
সো এই যে আমাদের মানে ডেমোগ্রাফিতে একটা অ্যাডভান্টেজ আছে, কিন্তু আমরা গ্লোবাল মার্কেট এত পিছিয়ে আছি। এবং আপনি যদি ইভেন 600 থেকে 700টা প্রোডাক্ট সার্টিফাই, কিন্তু আমরা অ্যাকচুয়ালি রপ্তানি করতেছি কতটুকু? এই যে 300 মতো ম্যানুফ্যাকচারার হালাল সার্টিফিকেশন আছে, কয়জন এক্সপোর্ট করতেছে? আমরা যদি কারেন্ট ডেটা দেখি 60 থেকে 70 ম্যানুফ্যাকচারার এক্সপোর্ট করতে পারে। তার মানে আমাদের কিন্তু সার্টিফিকেশন একটা ইম্পর্টেন্ট ব্যারিয়ার, বাট নট দি মেজর ব্যারিয়ার, বাট নট দি অনলি ব্যারিয়ার। তো আমরা যদি এখানে চিন্তা করতে পারি যে হালাল সার্টিফিকেশন মানে হালাল আসলে কি? হালাল তো হচ্ছে কি একটা ব্র্যান্ডিং। এখন এই ব্র্যান্ডিংটা কখন আপনার মানে ক্রেডিবল হয়, এটা তো ডিপেন্ড করে এটা যারা বায়ার তারা এটাকে অ্যাকসেপ্ট করতেছে কি করতেছে। দর্শক, আমরা বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রিজ বিসিআই আয়োজিত সেমিনারে সরাসরি যুক্ত ছিলাম। যাচ্ছি পরের খবরে। 2 থেকে 3 মাসের মধ্যে ঘুরে দাঁড়াবে পুঁজিবাজার, নেওয়া হচ্ছে প্রয়োজনীয় পদক্ষেপ, এমনটা জানিয়েছেন বিএসইসির চেয়ারম্যান মাসুদ খান। ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত এক বিতর্ক অনুষ্ঠানে তিনি বলেন, অতীতে যারা পুঁজিবাজারের কারসাজির সঙ্গে জড়িত ছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে কমিশন। দুর্বল কোম্পানির শেয়ারে অস্বাভাবিক দাম বাড়ার প্রবণতা বন্ধ করা হবে জানিয়ে কারসাজি বন্ধে ঢাকা স্টক এক্সচেঞ্জকে আরও স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেওয়া হবে বলে জানান তিনি। মাসুদ খান বলেন, গুজব শুনে শেয়ার কেনা এবং রাতারাতি ধনী হওয়ার মানসিকতা বিনিয়োগকারীদের ঝুঁকি বাড়াচ্ছে। তাই বিনিয়োগের আগে কোম্পানির মৌলভিত্তি যাচাইয়ের আহ্বান জানান তিনি। পুঁজিবাজারে আস্থাহীনতার জন্য দীর্ঘদিনের রাজনৈতিক হস্তক্ষেপ ও কারসাজিকে দায়ী করে বিএসইসি চেয়ারম্যান বলেন, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে নয়, বাজারের স্বার্থেই কাজ করবে কমিশন। একই সঙ্গে মিউচুয়াল ফান্ড খাতকে শক্তিশালী করতে তদারকি বাড়ানো হবে এবং বিনিয়োগকারীদের এ খাতে বিনিয়োগে উৎসাহিত করা হবে। আরও একটি ইতিবাচক সপ্তাহ পার করেছে পুঁজিবাজার। ডিএসইতে সূচক বেড়েছে 96 পয়েন্ট, আর দৈনিক গড় লেনদেন বেড়ে হয় 1474 কোটি টাকা। সেই সাথে বাজার মূলধনও বেড়েছে 7050 কোটি টাকা। এ সময় ডিএসইতে দাম বৃদ্ধির শীর্ষে থাকা 5 কোম্পানির 3টিই ছিল এ ক্যাটাগরির। অন্যদিকে সূচক বাড়লেও সিএসইতে কমেছে লেনদেন। আরও জানাচ্ছেন নাদিয়া ইসলাম তুলি। সূচক ও লেনদেনের ইতিবাচক ধারায় আরও একটি সপ্তাহ পার করল দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ। বেড়েছে ডিএসইর প্রধান সূচক ও দৈনিক গড় লেনদেন। তবে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সিএসইতে সূচক বাড়লেও কমেছে লেনদেন। তথ্য বলছে, সপ্তাহ ব্যবধানে 96 পয়েন্ট বেড়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ছাড়ায় 5900 ঘর, আর 5 দিনে মোট লেনদেন ছিল 7374 কোটি টাকা। সপ্তাহ ব্যবধানে 91 কোটি টাকা বেড়ে দৈনিক গড় লেনদেন ছিল 1475 কোটি। অন্যদিকে 7050 কোটি টাকা বেড়ে ডিএসইর বাজার মূলধন ছাড়ায় 7,10,883 কোটি টাকা। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে 216টির, কমেছে 155টির, আর অপরিবর্তিত ছিল 18টির দর। শেয়ারের দাম বৃদ্ধির সবার উপরে ছিল জেড ক্যাটাগরির রেনউইক অ্যান্ড যোগেশ্বর। দাম বৃদ্ধির শীর্ষ 5 কোম্পানির মধ্যে 3টি ছিল এ ক্যাটাগরির। অন্যদিকে দরপতনের শীর্ষে ছিল বি ক্যাটাগরির সানলাইফ ইন্স্যুরেন্স। এদিকে সপ্তাহ ব্যবধানে 299 পয়েন্ট বেড়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক সিএএসপিআই ছাড়িয়েছে 15,814। দৈনিক 34 কোটি টাকা গড় লেনদেনে মোট লেনদেন হয় 169 কোটি টাকা। নাদিয়া ইসলাম তুলি, 71। কুয়েতে ইরানি হামলার জেরে বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম। 4.5% বেশি বেড়ে প্রতি ব্যারেলের দাম উঠেছে $88। গেল দিন কুয়েতের এক বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্রে ইরানি হামলার পর বেড়েছে মার্কিন তেলের দামও। প্রতি ব্যারেল 4.5% থেকে বেড়ে পৌঁছেছে $82। মূলত মার্কিন ইরান সংঘাত ঘিরে গেল ফেব্রুয়ারি থেকেই ঊর্ধ্বমুখী তেলের দাম। সম্প্রতি দুপক্ষের সমঝোতায় দাম $70 নেমে এলেও পরবর্তীতে নতুন করে হামলার জেরে তা আবারও বাড়তে শুরু করে। মেমোরি চিপের তীব্র সংকটে বিশ্বব্যাপী কমছে স্মার্টফোনের বিক্রি। চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে যা দাঁড়িয়েছে 13 বছরের মধ্যে সর্বনিম্নে। গবেষণা বলছে, চলতি বছর বিশ্বব্যাপী স্মার্টফোন সরবরাহ কমতে পারে প্রায় 14%, যা অব্যাহত থাকতে পারে 2027 সাল পর্যন্ত। বিস্তারিত প্রতিবেদনে। কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যাপক প্রসারে প্রযুক্তি খাতে তৈরি হচ্ছে নতুন নতুন সম্ভাবনা। একই সাথে পাল্লা দিয়ে বাড়ছে উদ্বেগও। এআই এর প্রসারে ব্যাপক হারে বেড়েছে মেমোরি চিপের চাহিদা। ফলে পর্যাপ্ত উৎপাদন না থাকায় দেখা দিয়েছে তীব্র সংকট। এতেই ভাটা পড়েছে স্মার্টফোন বিক্রিতে। তথ্য বলছে, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে বিশ্বব্যাপী স্মার্টফোন বিক্রি নেমেছে 13 বছরের মধ্যে সর্বনিম্নে।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ডেটা সেন্টারগুলোতে ব্যাপক হারে বেড়েছে মেমোরি চিপের চাহিদা। ফলে উৎপাদন ব্যয় বেড়েছে স্মার্টফোনের, যার সরাসরি প্রভাব পড়েছে খুচরা বাজারে। উৎপাদন খরচ বাড়ায় প্রায় প্রতিদিনই কোনো না কোনো স্মার্টফোনের দাম বাড়ছে। এতে নতুন ফোন কেনার সিদ্ধান্ত থেকে পিছিয়ে যাচ্ছেন অনেকে। বিশ্লেষকদের ধারণা, সামনের দিনে স্মার্টফোন তৈরির মোট উপাদান ব্যয়ের প্রায় 30% খরচ হবে র্যাম সংক্রান্ত খাতে। এছাড়া বৈশ্বিক চাহিদা বাড়ায় সাধারণ চিপের চেয়ে এআই চিপ উৎপাদনে বেশি মনোযোগ দিচ্ছেন নির্মাতারা। এতে কমছে স্মার্টফোনের জন্য তৈরি চিপের সরবরাহ। যদিও সম্ভাব্য মূল্যবৃদ্ধির বিষয়ে গ্রাহকদের আগাম জানিয়ে রাখছে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। বলছেন, যন্ত্রাংশের বর্ধিত খরচের কারণে মূল্যবৃদ্ধির বিষয়টি চাপিয়ে দিতে বাধ্য হচ্ছেন তারা। গবেষণা বলছে, চলতি বছর বিশ্বব্যাপী স্মার্টফোন সরবরাহ কমতে পারে প্রায় 14%, যা অব্যাহত থাকতে পারে 2027 সাল পর্যন্ত। নুজহাত রাহনুমা, 71। দর্শক, 71 বিজনেসে এই ছিল এখনকার মতো। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। থাকুন 71-এর সাথেই।